নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর, আর আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটিতে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে কিছু অ্যাডেনিয়াম গাছ রয়েছে এবং যে গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফুটে রয়েছে। আজকে আমরা আলোচনা করব এই অ্যাডেনিয়াম গাছ আপনারা কিভাবে কেয়ার করবেন এবং এর থেকে প্রচুর পরিমাণে ফুল সংগ্রহ করবেন। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমরা আলোচনা করব যে অ্যাডেনিয়াম গাছ আমরা যে কিনব, সেই অ্যাডেনিয়াম গাছ কী ধরনের গাছ কিনব বা সেই গাছটা প্রথমে যে আমরা নার্সারি থেকে সংগ্রহ করব সেটা আগে দেখে নিতে হবে। সবসময় আপনারা অ্যাডেনিয়াম গাছ যখনই কিনবেন বীজের গাছ কেনার চেষ্টা করুন। বীজ থেকে যে গাছটি তৈরি করা হয়েছে সেগুলি কিনবেন। যদি বীজের গাছ না হয়ে থাকে তাহলে সেই গাছে কিন্তু এইরকম মোটা গুঁড়ি, যে এই গাছটি দেখতে পাচ্ছেন গুঁড়িটি, এইরকম মোটা গুঁড়ি কিন্তু তৈরি হবে না। এই অ্যাডেনিয়াম গাছের সবথেকে গাছের ফুল যেরকম সৌন্দর্য, তার সাথে সাথে এই যে কডেক্স বা এই গুঁড়িটা, এটাও কিন্তু একটা সৌন্দর্যের অংশ। সেক্ষেত্রে আপনারা যদি ডাল থেকে এই গাছ কেনেন, ডাল থেকে তৈরি করা চারা, সেক্ষেত্রে এটা হবে না। যেমন আপনি এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি এই গাছেরই গ্রাফটিংয়ের অংশ ছিল এই গাছটি, তো এটা আমি কেটে এখানে ডাল হিসাবে লাগিয়েছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এর গুঁড়ি কিন্তু সেই রকম মোটা হয়নি। তো আপনারা সবসময় চেষ্টা করুন বীজ থেকে গাছ কেনার। অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটি যে গাছগুলি আছে, খুব ফুল দেয়, সেগুলি সংগ্রহ করার চেষ্টা করবেন। খুব ভালো ফুল পেতে গেলে রোজি ভ্যারাইটিটা একটা সাধারণ পরিচর্যার মধ্যে খুবই একটা ভালো প্রজাতির গাছ। এবার আমরা আলোচনা করব অ্যাডেনিয়াম গাছ কী ধরনের আবহাওয়া পছন্দ করে। অ্যাডেনিয়াম সাধারণত এটা মরুভূমি অঞ্চলে সাকুলেন্ট প্রজাতির উদ্ভিদ, তাই অ্যাডেনিয়াম গাছে কিন্তু অতিরিক্ত জল পছন্দ না। আর এই গাছটি আপনারা এমন একটি স্থানে রাখবেন যেখানে প্রচুর পরিমাণে সূর্যের রোদ পড়ে, সারাদিন সূর্যের আলো এবং রোদ আসে, সেই জায়গাতে অবশ্যই এই অ্যাডেনিয়াম গাছটি রাখবেন। এখানে দেখবেন যদি কখনও আপনার অ্যাডেনিয়াম গাছ পর্যাপ্ত পরিমাণে সূর্যের রোদ পাচ্ছে না, তাহলে কিন্তু সেই গাছে ফুল সহজে আসবে না। তাই অ্যাডেনিয়াম গাছে রোদের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। আর এর সাথে সাথে আরও একটি বিষয় যেটা অ্যাডেনিয়াম গাছের জন্য, সেটা হলো অ্যাডেনিয়াম গাছের মাটিটি। অ্যাডেনিয়ামের গাছের মাটি অবশ্যই বালির ভাগটা যেন বেশি থাকে। অ্যাডেনিয়াম গাছের যখন আপনারা মাটি তৈরি করছেন, সেই মাটিটাতে আপনারা বিল্ডিং তৈরি করার যে বালি অথবা সাদা বালির পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন। ঠিক আছে, 50% আপনারা সাদা বালি যদি দেন, তার সাথে 30% আপনারা এমনি নর্মাল মাটি আর 20% কম্পোস্ট ব্যবহার করে আপনারা এই গাছটি রোপণ করবেন। আর অ্যাডেনিয়াম গাছ আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে ছোট টবে লাগানো যায়। এই যে গাছটি দেখতে পাচ্ছেন একটা ছোট পাত্রের মধ্যে রয়েছে, ছোট জায়গায় লাগাতে হবে এবং এই গাছটিকে বারবার রিপোর্টিং করার দরকার হয়। বছরে অন্তত একবার করে রিপোর্টিং করতে হয়। এর গোড়া থেকে গাছটিকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে এবং তুলে ফেলার পরে এর তলার যে শিকড়ের অংশটি রয়েছে সেটা কেটে ফেলতে হবে। যেহেতু এটা আমার ডাল থেকে তৈরি করা, তো এটার থেকে সেই কডেক্স বা মোটা শিকড় তৈরি হবে না। তো এই ধরনের গাছগুলি যেটা দেখতে পাচ্ছেন, এটা বা এটা, সেগুলো তুলে ফেলে আপনার তলার দিকে শিকড়টা যেটা আছে কিছুটা অংশ কেটে বাদ দিতে হবে এবং গাছটিকে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। এটা কিন্তু আপনারা বর্ষার সময় কখনোই করবেন না। এটা বর্ষার সময় করলে পরে গাছে ফাঙ্গাস লেগে গাছটি মারা যেতে পারে। তাই বর্ষার পরে আপনারা এটা করতে। দেখতেই পাচ্ছেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি গাছ আজকে রিপোর্ট করে দেখাচ্ছি। এই গাছটিকে আমি তুলে নেওয়ার পরে নিচের শিকড়গুলো কেটে নিলাম এবং এর আগে থেকেই টবের ভাঙা অংশ এই গাছটির তলায় দেওয়া ছিল, কারণ এটি এর আগে আমি রিপোর্ট করেছিলাম। এবং এর উপরের যে শিকড়গুলি রয়েছে কডেক্সের উপর থেকে, সেই শিকড়গুলিকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই গাছটা কিছুটা বনসাই আকৃতির হবে, সেজন্য এর একটি শিকড়ই না, অনেকগুলো শিকড় পাশ দিয়ে বেরিয়েছে।
তো শিকড়গুলি কেটে দেওয়ার পর উপরের টিপগুলিকে হালকা করে প্রুন করে দেবো এবং এটিতে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবো, যাতে এর থেকে ফাঙ্গাসের আক্রমণ না হয়। এবং এর নিচের যে অংশটা সেটা ভালো করে পরিষ্কার জলে ধোয়ার পরে এটাতেও ফাঙ্গিসাইড লাগিয়ে 7 থেকে 10 দিন এটা ছাওয়া জায়গায় টবে না পুঁতেই রেখে দিতে হবে। এবারে আমরা দেখে নেব যে এই অ্যাডেনিয়াম গাছে এত পরিমাণে ফুল কিভাবে পাওয়া সম্ভব, কী খাবার দিলে পরে যাতে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু সবথেকে যে খাবারটি পছন্দ করে এক হলো ফসফেট এবং আরেকটি পটাশ। যেহেতু এই গাছের বেশিরভাগ অংশটাই শিকড়, মূল যেটা আপনারা দেখতে পাচ্ছি, শিকড়ের বৃদ্ধি এটাই সবথেকে গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় ফুল এটাও একটি গুরুত্বপূর্ণ সবথেকে। তাই সেই জন্য শিকড়ের বৃদ্ধির জন্য এবং শিকড় যাতে খুব ভালো মোটা এবং সুন্দর তৈরি হয় তার জন্য এই ফসফেট সারটি আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, সিঙ্গেল সুপার ফসফেট। যারা রাসায়নিক সার ব্যবহার করতে না চাইছেন তারা কিন্তু আপনারা হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারেন, হাড়ের গুঁড়োতেও এই একই কাজ পাবেন। তো এই সময় কিন্তু ফুল হয়ে রয়েছে, এখন গাছে দেওয়া যাবে না এই সারটি। এছাড়া আর গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য যে সারটি অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে সেটা হলো পটাশ। আমি এই লাল পটাশ সারটি ব্যবহার করি। দেখতে পাচ্ছেন দানাদার এই সারটি লাল রঙের, এটা লাল পটাশ, মিউরেট অফ পটাশ নামে পরিচিত। আপনারা এই সারটি আপনাদের গাছের চারিপাশ দিয়ে 1 চামচ করে টব প্রতি এটা এবং সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো মিক্সড করে আপনারা দিতে পারেন। তবে এই গাছে শীতকালের দিকে কিন্তু এটা ডরমেন্সিতে চলে যায়, গাছের পাতা সব ঝরে যাবে এবং এই সময় গাছ কিন্তু রেস্টে থাকে, তারা খাবার দাবার করে না। এই সময় যেটা গাছের ঘুমন্ত অবস্থা বলা হয়, তো এই সময় গাছকে খাবার না দেওয়াই ভালো। শীতের শুরুতে গাছে খাবার দিয়ে দেবেন এবং শীত শেষের দিকে আবার গাছে খাবার দিতে হবে। আর শীতের এই ঘুম ভাঙার পরে গাছে খুব দ্রুত বৃদ্ধি ত্বরান্বিত হওয়ার জন্য গাছে সেই সময় প্রচুর খাবারেরও প্রয়োজন হয় এবং এনার্জি বুস্টারের প্রয়োজন হয়। সেই জন্য আপনারা এই ডিএপি সারটি ব্যবহার করতে পারেন। অবশ্যই 10 থেকে 12টি দানা, 15টি দানা আপনারা ডিএপির আপনারা টবের চারিপাশ দিয়ে ছড়িয়ে দেবেন। তবে অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব খাবার খেতে পছন্দ করে, প্রচুর ফুডি গাছ বলা হয় এই গাছকে। তাই আপনারা প্রত্যেক মাসে একবার করে এই পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট এই দুটি আপনারা দিতেই পারেন 1 চামচ করে। কিন্তু নাইট্রোজেন জাতীয় খাবার এই গাছে না দেওয়াই ভালো, কারণ যেহেতু এই গাছটি সৌন্দর্য হলো ফুল, তাই ফুল পাওয়ার জন্য পটাশই আপনারা ব্যবহার করবেন। যদি নাইট্রোজেন জাতীয় খাবার ব্যবহার করেন গাছে প্রচুর পাতা হয়ে সবুজ একটা গাছে, মানে যে গাছটাকে আপনারা পাতাবাহার বলি, সেই ধরনের একটা গাছে পরিণত হয়ে যাবে। তাই যে গাছে সৌন্দর্য ফুলে, তো সেক্ষেত্রে আমরা পটাশটাই বেশি ব্যবহার করব। আর এই গাছে কিন্তু কোনো রকম পোকামাকড় সেই রকম দেখা যায় না, কখনো কখনো মিলিবাগের আক্রমণ দেখা যায়। তো সেক্ষেত্রে আপনারা একতারা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা 1 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দিতে পারেন। এগুলি ওই যে পোকাটি বলছি আমি, মিলিবাগ, এরকম পাতার গোড়ায় গোড়ায় সাদা সাদা হয়ে থাকে এবং পাতার থেকে রস চুষে খেয়ে কাণ্ডটিকে, মানে কাণ্ডের অগ্রভাগের নতুন পাতা বেরোনোর থেকে বন্ধ করে দেয় এবং গাছটি সেই জায়গাটার থেকে গ্রোথটা বন্ধ হয়ে যায়। তো আপনারা অবশ্যই একতারাটা যখনই দেখছেন এরকম পোকা হচ্ছে তখন ব্যবহার করতে পারেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা হলো এই গাছটিতে কিন্তু ফাঙ্গাসের প্রচুর আক্রমণ দেখা যায়। ফাঙ্গাসের আক্রমণ কখন দেখা যায়? যেটা বর্ষাকালে এই গাছে এই পচন ধরে, এই গাছের গোড়া থেকে, শিকড় থেকে পচন ধরে গাছটিতে মারা যেতে থাকে। তাই যাতে দেখতে হবে গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল জমে না থাকে এবং এই গাছটিতে সবসময় আমরা বুঝে বুঝে জল দেবো। অতিরিক্ত জল দেওয়া যাবে না, একদম গোড়া শুকালে তবেই জল দিতে হবে। অতিরিক্ত জল দিলে কিন্তু এই গোড়াও পচে যেতে পারে আর ফুলও আপনারা সেই পরিমাণ পাবেন না। তাই বর্ষাকালে এই গাছে আপনারা ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করতে পারেন
সাপ বা ব্লাইটক্স দেওয়াটা সবথেকে ভালো, যেটা কপার অক্সিক্লোরাইড পচা মানে এই শিকড় পচা বা এগুলোর থেকে রক্ষা করবে। ব্লাইটক্স আপনারা 1 চামচ 1 মগ জলে গুলে প্রত্যেকটা গাছের চারিপাশ দিয়ে গোড়া দিয়ে ভালো করে ঢেলে দিয়ে দেবেন। তাহলে দেখবেন এই গাছে আর এই ধরনের কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না। তাহলে দেখতে পারলেন কত সহজেই আপনারা আপনাদের ছাদ বাগানে এই ধরনের অ্যাডেনিয়াম গাছ করতে পারবেন এবং ছাদের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলতে পারবেন। তাই আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর আপনাদের এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই গ্রিন লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে এবং আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।